আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, তোমাদেরকে দেখে অনেক ভালো লাগছে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের পার্ট 14 স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার এই দুটি টপিক নিয়ে আলোচনা করব। যদিও তোমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার সম্পর্কে বেশ কিছু তথ্য জেনেছো, তারপরেও আমরা আমাদের আজকের আলোচনাতে স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার নিয়ে বিশদ আলোচনা করব। কারণ এর আগে তোমরা যে তথ্যগুলো জেনেছো সেগুলো খুবই অল্প, কিন্তু আজকে স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবারের আলোচনার মাধ্যমে তোমরা অনেক বেশি তথ্য জানতে পারবে। তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 31, 32 এবং 33 এই তিনটি পৃষ্ঠার ভিতরে আজকের আলোচনার বিষয়বস্তুগুলো খুঁজে পাবে, এবং যেটি হচ্ছে পার্ট 14। প্রথমেই দেখো পৃষ্ঠা নম্বর 31-এ একটি ছবি দেয়া আছে। এই ছবিটি দেখে হয়তোবা তোমাদের মনে হচ্ছে যে মহাকাশে কোনো একটি জিনিসের ছবি। এটি অনেকটাই তোমাদের ধারণা সঠিক। সেটা হলো যে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে আমরা যে শুধু এক দেশ থেকে আরেক দেশে তথ্য পাঠাচ্ছি তা কিন্তু নয়, আমরা দেশের বাইরের থেকে তথ্য নিতে পারছি, এমনকি দেশের বাইরে তথ্য পাঠাতেও পারছি। অর্থাৎ তুমি যদি মঙ্গল গ্রহের কথা চিন্তা করো, বা তুমি যদি চিন্তা করো যে অন্য যে কোনো গ্রহের কথা, যে কোনো গ্রহের তথ্যই কিন্তু পৃথিবীতে এখন আসছে এবং পৃথিবী থেকে তথ্য সেখানে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ নেটওয়ার্কের ব্যবহার এখন এত পরিমাণে বিশদ যে নেটওয়ার্ক দেশের বাইরেও ছড়িয়ে গেছে, বিদেশ থেকে আরও ভিন্ন জগতে। এখন এই তথ্যগুলো কিভাবে বিদেশ থেকে বাইরে, অর্থাৎ বিভিন্ন সৌরজগতের তথ্য বা অন্যান্য মহাকাশে এগুলো ছড়িয়ে আছে, সেগুলোই আমরা জানবো। এবং তার জন্য কিন্তু আমরা ল্যান কার্ড, রাউটার এগুলো ব্যবহার করতে পারবো না। এর জন্য আমাদেরকে লাগবে অনেক শক্তিশালী নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্র, আর তার নাম হচ্ছে অপটিক্যাল ফাইবার এবং স্যাটেলাইট। প্রথমে আমরা স্যাটেলাইট নিয়ে আমরা আলোচনা করব। স্যাটেলাইট বলতে মূলত বোঝায় কৃত্রিম উপগ্রহ। যেমন তোমরা হয়তোবা জানো যে গ্রহ, আমাদের যে কৃত্রিম উপগ্রহগুলো আছে বা আমাদের যে আসল উপগ্রহগুলো আছে সেগুলো কিন্তু আসলে ঘূর্ণায়মান। ঠিক একইভাবে এই স্যাটেলাইটটিও কিন্তু একটি বড় এন্টেনার মাধ্যমে নির্দিষ্ট জায়গাতে স্থাপন করা আছে, এবং সেখান থেকে কিন্তু এই বিরাট এন্টেনার মাধ্যমেই তথ্য আমাদের পৃথিবীতে আসছে পৃথিবীর বাইরে থেকে। এবার আমরা যে স্যাটেলাইটটির নাম জানি সেটা হলো যে বঙ্গবন্ধু 1, যেটা বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট। এই তথ্যটি কিন্তু আমরা অনেক আগেই জেনে গেছি। আর আমরা আজ স্যাটেলাইট সম্পর্কে আরও কিছু তথ্য জানার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমরা স্যাটেলাইট সম্পর্কে একটু জেনে নেই। সেটা হলো যে পৃষ্ঠা নম্বর 31, দেখো পৃষ্ঠা নম্বর 31-এ স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার এর ভিতরে আছে লাইন নাম্বার 3-এ, কাছাকাছি জায়গা হলে বৈদ্যুতিক তার দিয়ে পাঠানো যেত, অর্থাৎ তথ্য পাঠানো যেত, কিন্তু পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাতে হলে স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। মহাকাশে ভাসমান কমিউনিকেশন স্যাটেলাইটের ছবিটি এটি দেয়া আছে। এটি কিন্তু মহাকাশে ভাসমান এবং এর তথ্য বাইরের থেকে, অর্থাৎ মহাকাশ থেকে আমাদের পৃথিবীতে আসছে। স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশ থেকে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে, অর্থাৎ স্যাটেলাইট কিন্তু ঘূর্ণায়মান, এটা 24 ঘন্টা ঘুরছে। এবার দেখো পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে এটি ঘুরছে। আমরা জানি যে মাধ্যাকর্ষণ বলের কারণেই কিন্তু আমরা হাঁটতে পাচ্ছি, আমরা কিন্তু পড়ে যাচ্ছি না। ঠিক একইভাবে এই স্যাটেলাইটটিও ঘুরছে, এবং তাই এটিকে মহাকাশে রাখার জন্য কোনো জ্বালানি বা শক্তি খরচ করতে হয় না, এটি ওই মাধ্যাকর্ষণ বলের কারণেই ঘুরতে পারে। পৃথিবী তার অক্ষে 24 ঘন্টা ঘুরে আসে। স্যাটেলাইটটিকেও যদি ঠিক 24 ঘন্টা একবার পৃথিবীকে ঘুরে আনা হয়, তাহলে পৃথিবী থেকে মনে হবে সেটি বুঝি আকাশের কোনো একটি জায়গায় স্থির বসে আছে। এ ধরনের স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। এই যে আমরা জানলাম যে জিও স্টেশনারি স্যাটেলাইট অর্থাৎ যেটি অনবরত ঘূর্ণায়মান একটি স্যাটেলাইট, এবং পৃথিবী থেকে দেখলে কিন্তু সেটাকে মনে হবে যে সেটি স্থিরই আছে, এই ধরনের স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। এবার যে কোনো উচ্চতায় জিও স্টেশনারি স্যাটেলাইট রাখা যায় না, এটি প্রায় 36,000 কিলোমিটার উপরে একটি নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়। অর্থাৎ আমরা যদি
এই স্টেশনারি স্যাটেলাইটগুলো যে নির্দিষ্ট স্তরে রাখা আছে, এটার লেভেল কিন্তু বা স্তরগুলোকে কিন্তু আমরা জানি যে তিনটি ভাগে ভাগ করা যায়, যেটাকে বলে জিও স্টেশনারি স্যাটেলাইট, মিও স্টেশনারি স্যাটেলাইট এবং লিও স্টেশনারি স্যাটেলাইট। যদিও এই নামগুলো তোমাদের বইয়ে দেয়া নেই, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা একটু জেনে রাখো যে সাধারণত এই তিন ধরনের স্টেশনারি স্যাটেলাইট আছে এবং নির্দিষ্ট দূরত্ব তোমাদেরকে মেনটেন করতে হবে এই নির্দিষ্ট জায়গাতে স্যাটেলাইট স্থাপন করার জন্য। তাহলে আমরা যে জিনিসটি জানলাম যে জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য জায়গার পরিমাণ হচ্ছে 36,000 কিলোমিটার, অর্থাৎ 36,000 কিলোমিটার বা 36,000 কিলোমিটার। দেখো 36,000 কিলোমিটার উপরে কিন্তু এই জিও স্টেশনারি স্যাটেলাইটটি স্থাপন করা হয়েছে এবং এই নির্দিষ্ট ডিস্টেন্সেই কিন্তু তোমাকে রাখতে হবে। তাহলে পৃথিবী থেকে তুমি যদি 36,000 কিলোমিটার ডিস্টেন্স মেপে দেখো তাহলে দেখতে পারবে যে এটা কত দূরে স্থাপন করা আছে। এরপরে দেখো আকাশে একবার জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো হলে পৃথিবীর এক প্রান্ত থেকে সেখান থেকে সিগন্যাল পাঠানো যায় এবং স্যাটেলাইট সেই সিগন্যালকে নতুন করে পৃথিবীর অন্য প্রান্তে পাঠিয়ে দিতে পারে। অর্থাৎ তুমি জিও স্টেশনারি স্যাটেলাইটে তথ্য পাঠাচ্ছ, স্যাটেলাইটটি তোমার তথ্যটি নিয়ে আরেকটি দেশে তোমার তথ্যটি পাঠিয়ে দিচ্ছে। এরপরে দেখো এই পদ্ধতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও, টেলিফোন, মোবাইল ফোন কিংবা ইন্টারনেট সিগন্যালও পাঠানো যায়। তাহলে আমরা জানলাম যে স্যাটেলাইটের মাধ্যমে তুমি মোবাইল ফোনে কথা বলা থেকে শুরু করে টিভি চ্যানেলগুলোর বিভিন্ন অনুষ্ঠান দেখা থেকে শুরু করে রেডিওর কথা শোনা পর্যন্ত এরকম অনেক কাজই করতে পারছো। এরপরে 1964 সালে যখন এভাবে মহাকাশে প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয় তখন যোগাযোগের একটি নতুন মাত্রা উন্মোচিত হয়। অর্থাৎ 1964 সালে প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপিত হয়। 1964 সাল, 1964 সালে জিও স্টেশনারি স্যাটেলাইট প্রথম স্থাপন করা হয়। এবার দেখো স্যাটেলাইট দিয়ে যোগাযোগ করার জন্য কিন্তু বেশ কিছু সমস্যাও রয়েছে। এর মধ্যে দুটি সমস্যা তোমাদের বইয়ে উল্লেখ করা আছে পৃষ্ঠা নম্বর 32-এর তৃতীয় প্যারাতে। যেহেতু স্যাটেলাইট পৃথিবী থেকে অনেক উঁচুতে থাকে তাই সিগন্যাল পাঠানোর জন্য অনেক বড় এন্টেনার দরকার হয়। এবং দ্বিতীয় সমস্যাটি হলো পৃথিবী থেকে যে সিগন্যাল পাঠানো হয় সেটি হলো ওয়্যারলেস সিগন্যাল এবং ওয়্যারলেস সিগন্যাল দ্রুত বেগে গেলেও এই বিশাল দূরত্ব অতিক্রম করতে একটু সময় নেয়। তাই টেলিফোনে কথা বলার সময় অন্য পাশ থেকে কথাটির সাথে সাথে না শুনতে পেরে একটু পরে শোনা যায়। তাহলে দেখো আমরা যে বললাম যে স্যাটেলাইটের মাধ্যমে আমরা তথ্যের আদান প্রদান খুব দ্রুত করতে পারি, এই কথাটি ঠিক যেমন সত্যি ঠিক তেমনভাবে স্যাটেলাইট ব্যবহারে কিন্তু মূলত সমস্যাও রয়েছে। স্যাটেলাইট ব্যবহারের প্রধান সমস্যাটি হচ্ছে যে স্যাটেলাইট সাধারণত বিশাল দূরত্বে একটি নির্দিষ্ট দূরত্বে রয়েছে এবং স্যাটেলাইটের জন্য কিন্তু মূলত বড় এক ধরনের এন্টেনার দরকার হয়। এই বড় এন্টেনাটি রাখা এবং স্থাপন করাও কিন্তু বেশ কষ্টসাধ্য। আরেকটি সমস্যা হচ্ছে যেহেতু স্যাটেলাইট থেকে যে সিগন্যাল বা তথ্য যায় এটি হচ্ছে ওয়্যারলেস, অর্থাৎ কোনো তার নেই, এন্টেনার মাধ্যমে পৃথিবীর এই প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য যায়। সেজন্য এই বিশাল দূরত্ব অর্থাৎ 3,600 কিলোমিটার অতিক্রম করে তথ্য যেতে গেলে তথ্য একটু বাধাপ্রাপ্ত হয়। এ কারণে হয়তোবা তোমরা কেউ খেয়াল করেছো কিনা আমি জানি না, সেটা হলো যে বিদেশ থেকে তোমাদের কোনো আত্মীয় স্বজন যদি তোমাদেরকে ফোন করে বা ফোনে কথা বলে তাহলে তুমি উত্তর দেওয়ার পরে দেখা যাচ্ছে যে তার পূর্বের কথাটি আবার মনে হবে যে সে বলছে, মনে হবে যে একটি নির্দিষ্ট ডিস্টেন্সে দুইজন কথা বলছো, অর্থাৎ সে যখন প্রশ্ন করছে তুমি উত্তর দিচ্ছ কিন্তু সে তোমার কথাটি একটু দেরিতে শুনতে পারছে। এই সমস্যাটি কিন্তু হয় স্যাটেলাইটের কারণে। অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব, এত বিশাল দূরত্ব এই ওয়্যারলেস সিগন্যাল বা তারবিহীন সিগন্যাল অতিক্রম করতে অনেক সময় নিয়ে নেয়, যার জন্য কথা শোনায় অনেক বাধাগ্রস্ত হয়। এরপরে আমরা আরেকটি এরকম তথ্য প্রযুক্তি সংক্রান্ত যে বিশাল আরেকটি যন্ত্র রয়েছে বা সেটি সম্পর্কে জানবো, যার নাম হচ্ছে অপটিক্যাল ফাইবার।
দেখো অপটিক্যাল ফাইবার পৃষ্ঠা নম্বর 32-এ তোমাদের অপটিক্যাল ফাইবারের একটি ছবি দেয়া আছে। যদিও অপটিক্যাল ফাইবার দেখতে এমনটি না, সেটা হচ্ছে কয়েকটি সূক্ষ্ম গ্লাস রডের ছবি দেয়া আছে এবং যেখান থেকে মনে হচ্ছে যে আলোর ঝলকানি বের হচ্ছে। তাহলে অপটিক্যাল ফাইবার আসলে কি জিনিস? অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু। অর্থাৎ অপটিক্যাল ফাইবার কিন্তু, যদি আমরা অপটিক্যাল ফাইবারকে নর্মাল কোনো জিনিসের সাথে তুলনা করি, এটা ঠিক আমাদের মাথার চুলের মতো সরু এবং এটাকে বলা হচ্ছে প্লাস্টিক কাচের তন্তু। অপটিক্যাল ফাইবার দিয়ে আলোক সিগন্যাল পাঠানো হয় এবং ঠিক যেমনই বৈদ্যুতিক তার দিয়ে বৈদ্যুতিক সিগন্যাল পাঠানো হয়। অর্থাৎ তোমাদের বাড়িতে বা তোমরা তোমরা যদি শহরে দেখে থাকো যে তারের মধ্য দিয়েই কিন্তু একটা রুম থেকে আরেকটা রুমে লাইট দেয়া থাকে বা লাইটের কানেকশন দেয়া থাকে, ফ্যান, এই জিনিসগুলো চলে। ঠিক তেমনি এই অপটিক্যাল ফাইবারের যে কাজটি সেটিও কিন্তু ঠিক একই। সেটা হলো যে বৈদ্যুতিক, ঠিক তেমনি বৈদ্যুতিক তার দিয়ে বৈদ্যুতিক সিগন্যাল এর মধ্যে পাঠানো হয়। এখন অপটিক্যালের মধ্য দিয়ে কিভাবে আলোর সিগন্যাল পাঠানো হয়, এটি হচ্ছে মূলত প্রশ্ন। তোমরা নিশ্চয়ই এতদিনে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে জেনেছো, অর্থাৎ তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি সেই সম্পর্কে বেশ কিছু তথ্যই জেনেছো। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক সিগন্যাল অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়। অর্থাৎ যে কোনো আলোর সিগন্যালকে পাঠানো হয় অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে। বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করা হয়, কারণ আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে এই অপটিক্যাল ফাইবারের সাথে বৈদ্যুতিক তারের একটা যোগ সংযোগ রয়েছে। অর্থাৎ বৈদ্যুতিক তার ঠিক যেভাবে এই কারেন্টগুলো ঘর বাড়িতে সাপ্লাই দিয়ে থাকে, ঠিক তেমনি অপটিক্যাল ফাইবারও একই ধরনের কাজ করে থাকে। এখন মেন কাজটি হচ্ছে অপটিক্যাল ফাইবার বৈদ্যুতিক সিগন্যালকেই মূলত ব্যবহার করে। এরপর আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়, অপর প্রান্তে অপটিক্যাল সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয়। অর্থাৎ একই ধরনের কাজ 2-3 বার করা হয়ে থাকে। এভাবেই অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে সিগন্যাল পাঠানো যায়। এবার দেখো অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে কিন্তু স্যাটেলাইটের থেকে অনেক বেশি তথ্য পাঠানো সম্ভব। স্যাটেলাইটে যদি তুমি 5টি তথ্য পাঠাতে পারো, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে তুমি প্রায় 7 থেকে 8টি তথ্য পাঠাতে পারবে। শুনে অবাক হবে যে একদিন অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো সম্ভব, কিন্তু কারোরই শুনতে কোনো ঝামেলা হবে না। ইদানিং অপটিক্যাল ফাইবারের যোগাযোগ এত উন্নত হয়েছে যে পৃথিবীর সব দেশেই অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের সাথে অন্য দেশের সাথে সংযুক্ত থাকে। অনেকে এই অপটিক্যাল ফাইবার পৃথিবীর এক মহাদেশ থেকে অন্য দেশে নেবার সময় সেটিকে সমুদ্রের তলদেশ থেকে নেয় এবং তখন এটাকে বলা হয় সাবমেরিন কেবল। অর্থাৎ অপটিক্যাল ফাইবার কিন্তু কোনো তার ছাড়া সংযোগ নয়, অপটিক্যাল ফাইবারে অবশ্যই তারের সংযোগ রয়েছে এবং এই তারটি বা এটাকে যেটি দিয়ে ঢাকা থাকে সেটি এত বেশি, অর্থাৎ সেই শেলটি এত বেশি শক্তিশালী যে বাইরের কোনো ঝড়ঝাপটা কোনো কিছু এই ভিতরের সিগন্যালকে নষ্ট করতে পারে না এবং এই সিগন্যালটি কিন্তু সমুদ্রের তলদেশ থেকে নিয়ে আরেকটি দেশের সাথে সংযোগ স্থাপন করে। এজন্য একে বলা হয় সাবমেরিন কেবলের মাধ্যমে এই সংযোগটি করা হয়। অর্থাৎ অপটিক্যাল ফাইবারের সংযোগটি যখন সমুদ্রের তলদেশ থেকে নেওয়া হবে তখন সেটিকে বলা হয় সাবমেরিন কেবল। এরকম পৃষ্ঠা নম্বর 33-এ একটি ছবি দেওয়া আছে। দেখো বাংলাদেশে এখন যে সাবমেরিন কেবলের সাহায্যে বাইরের পৃথিবীর সাথে যুক্ত তার নাম হচ্ছে সিমিউই-4। তোমরা একটু নামটি সবাই দেখে নাও, সিমিউই-4। এটি হচ্ছে বাংলাদেশ যে সাবমেরিন কেবলের সাথে বাইরের দেশের সাথে যে যুক্ত সেটির নাম হচ্ছে সিমিউই-4। শর্টকাট টেকনিকে তোমরা মনে রাখতে পারো, সি মানে হচ্ছে সাগর, মি মানে হচ্ছে আমি বা আমার, উই হচ্ছে আমরা, আর 4 হচ্ছে একটি সংকেত, সিমিউই-4। এভাবে তোমরা মনে রাখবে যে বাংলাদেশ যে সাবমেরিন কেবলের সাথে বাইরের অন্যান্য দেশের সাথে যুক্ত সেটির নাম হচ্ছে সিমিউই-4। ইদানিং অপটিক্যাল ফাইবারের যোগাযোগ ব্যবস্থায় পৃথিবীর যে উন্নত হয়েছে, পৃথিবীর সব দেশেই অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্ক দিয়ে একে অন্যের সাথে সংযুক্ত। অনেক সময় অপটিক্যাল ফাইবার পৃথিবীর এক মহাদেশ থেকে অন্য দেশে নেবার সময় সেটিকে সমুদ্রের তলদেশ থেকে নেওয়া হয়। এই ধরনের ফাইবারকে বলা হয় সাবমেরিন কেবল। অর্থাৎ সাবমেরিন কেবলের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে এই অপটিক্যাল ফাইবারের
যখন আমরা নেই, অর্থাৎ তথ্যগুলো নেই সমুদ্রের তলদেশ থেকে, তখন সেটাকে বলি সাবমেরিন কেবল। স্যাটেলাইট সিগন্যাল আলোর বেগে যেতে পারে, কিন্তু অপটিক্যাল ফাইবার কাঁচ বা প্লাস্টিক তন্তুর ভেতর দিয়ে যেতে পারে বলে আলোর বেগ 1/3 কম। তারপরেও পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে অপটিক্যাল ফাইবার পাঠাতে গেলে সেটি অনেক তাড়াতাড়ি পাঠানো যায়, কারণ তখন 36,000 কিলোমিটার দূরের স্যাটেলাইট সিগন্যালটিতে গিয়ে আবার ফেরত আসতে হয় না। অর্থাৎ তুমি অনেক দ্রুত অপটিক্যাল ফাইবারের সাহায্যে তথ্য পাঠাতে পারবে, যেখানে স্যাটেলাইটে তোমাকে 36,000 কিলোমিটার ডিস্টেন্সে তথ্য পাঠিয়ে আবার সেটি 36,000 কিলোমিটার থেকে অন্য একটি প্রান্তে যেত। অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ধরনের অসুবিধা নেই। তাহলে দেখো, অপটিক্যাল ফাইবার সম্পর্কে আমরা যে তথ্যগুলো জানলাম সেটি হলো, অপটিক্যাল ফাইবার খুব সূক্ষ্ম গ্লাস রডের মতো যন্ত্র, এবং এই যন্ত্রের মধ্য দিয়ে তথ্য খুব দ্রুত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে পারে। যখন আমরা সমুদ্রের তলদেশ থেকে এই অপটিক্যাল ফাইবারের কানেকশন নিয়ে যাব, তখন সেটাকে আমরা বলবো সাবমেরিন কেবল। বাংলাদেশ যে সাবমেরিন কেবল দিয়ে বিশ্বের অন্যান্য দেশের সাথে সংযুক্ত, তার নাম সি মি উই 4। এটি একটি সাবমেরিন কেবলের নাম। এটির মাধ্যমে বাংলাদেশ এর সাথে অন্যান্য যে দেশগুলো রয়েছে তার মাধ্যমে যুক্ত আছে। এটি একটি সাবমেরিন কেবল, অর্থাৎ সমুদ্রের তলদেশ থেকে নেওয়া একটি কেবল। এবার তোমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু নৈবেত্তিক প্রশ্ন দাগিয়ে নাও, অর্থাৎ পার্ট 14 থেকে গুরুত্বপূর্ণ নৈবেত্তিক প্রশ্নগুলো দাগিয়ে নাও। পার্ট 14, পৃষ্ঠা নম্বর 32। পৃষ্ঠা নম্বর 32-এ দেখো, 32-এর 4 নম্বর লাইন দেখো, এটি প্রায় 36,000 কিলোমিটার উপরে একটি নির্দিষ্ট কক্ষে রাখা আছে। অর্থাৎ স্যাটেলাইটটি কত ডিস্টেন্সে রাখা আছে এবং কোথায় রাখা আছে? জিও স্টেশনারি স্যাটেলাইটে রাখা আছে এবং 36,000 কিলোমিটার ডিস্টেন্সে রাখা আছে। এরপরে পৃষ্ঠা নম্বর 32-এর দ্বিতীয় প্যারা দেখো, 1964 সালে প্রথম এভাবে মহাকাশে জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়। এরপরে দেখো, অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের মূল কাজটি হচ্ছে, সবগুলি তথ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পৃষ্ঠা নম্বর 33-এ, বাংলাদেশ এখন যে সাবমেরিন কেবলের সাথে বাইরের পৃথিবীর সাথে যুক্ত তার নাম হচ্ছে সি মি উই 4। বাংলাদেশ এখন যে সাবমেরিন কেবলের সাথে বাইরের পৃথিবীর সাথে সংযুক্ত তার নাম হচ্ছে সি মি উই 4। এরপরে পৃষ্ঠা নম্বর 33-এর শেষের প্যারা, সেটি হলো, স্যাটেলাইট সিগন্যাল আলোর বেগে যেতে পারে, কিন্তু অপটিক্যাল ফাইবার কাঁচ বা প্লাস্টিক তন্তুর ভেতর দিয়ে যেতে হয় বলে আলোর বেগের 1/3 কম। কতটুকু কম? 1/3 কম। তারপরেও পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে অপটিক্যাল ফাইবার সিগন্যাল পাঠাতে সেটি অনেক তাড়াতাড়ি হয়। এই অধ্যায় থেকে তোমরা স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার সম্পর্কে অনেক তথ্য জানলে, এবং এই পার্ট থেকে, অর্থাৎ পার্ট 14 থেকে দুইটি বড় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন দুটি তোমরা খাতায় লিখে নাও। প্রশ্নটি হচ্ছে, স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার সম্পর্কে আলোচনা করো।
স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার সম্পর্কে আলোচনা করো। এই উত্তরটি তোমরা পৃষ্ঠা নম্বর 31 এবং 32 থেকে লেখার চেষ্টা করবে। পৃষ্ঠা নম্বর 31 এবং 32 থেকে উত্তর দুটি সাজিয়ে লেখার চেষ্টা করবে। গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখবে এবং পৃষ্ঠা নম্বর 33 থেকেও তোমরা কিছু সাহায্য নিতে পারো। প্রশ্নটি তোমরা খাতায় লিখে ফেলো এবং সেই সাথে উত্তরটিও লিখে নাও। আশা করি প্রশ্নের উত্তরটি তোমাদের লেখা হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় অধ্যায়ের কিছু নমুনা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 33 এবং 34-এর দিকে কিছু নমুনা প্রশ্ন পাবে নৈবেত্তিক প্রশ্নের সাথে, যেখানে বড় প্রশ্ন দেয়া আছে। প্রথম যে উত্তরটি সেটি হলো, কোন টপোলজিতে একটি কম্পিউটার দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে? আমরা জেনেছি যে রিং টপোলজির যে চিত্রটি ছিল, হয়তো তোমাদের মনে আছে যে রিং টপোলজিতে একটি কম্পিউটার মিনিমাম দুটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। দেখো, একটি এবং দুটি কম্পিউটারের সাথে সংযুক্ত, তাই না? তাহলে উত্তরটি হবে 1-এর খ, রিং টপোলজি। এরপরে দেখো 2 নাম্বার, প্রত্যেকটি কম্পিউটারের সাথে কোন টপোলজিতে যুক্ত থাকে? তোমাদের মনে আছে মেশ টপোলজির কথা, যেখানে প্রত্যেকটি কম্পিউটারের সাথেই সংযুক্ত। তাহলে উত্তরটি হবে 2-এর ক, মেশ। এরপরে হলো 3 নম্বর, পৃষ্ঠা নম্বর 33। নতুন পৃথিবীর সম্পদ হচ্ছে তথ্য, উপাত্ত, কম্পিউটার, ইন্টারনেট। অবশ্যই তথ্য। নতুন পৃথিবীর সম্পদ হচ্ছে তথ্য। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কাজ কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কাজ যদি তোমরা একটু খুঁজে পাওয়ার চেষ্টা করো, তাহলে দেখতে পারবে পৃষ্ঠা নম্বর 20-এ তোমাদেরকে এই তথ্যগুলো দেয়া আছে। একটি কম্পিউটারকে সোজাসুজি নেটওয়ার্কের সাথে জুড়ে দেয়া যায় না। সেটি করার জন্য কম্পিউটারের সাথে একটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগে। এই কার্ডগুলো তখন মিডিয়া থেকে তথ্য ব্যবহার করার জন্য কম্পিউটারকে দিতে পারে, আবার কম্পিউটার থেকে তথ্য নিয়ে সেটি নেটওয়ার্কে ছেড়ে দিতে পারে। অর্থাৎ দেখো, প্রথম দুটি অপশানই কিন্তু সঠিক। মিডিয়া হতে তথ্য নিয়ে ক্লায়েন্টকে দেওয়া, ক্লায়েন্ট হতে তথ্য নিয়ে আবার নেটওয়ার্কে দেওয়া। অর্থাৎ 1 ও 2, 4-এর খ, 1 ও 2 এই দুটি কাজই কিন্তু নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড করে। 5 নম্বর দেখো, করিম সাহেব শিক্ষা সনদ, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি সবকিছুই তার ড্রপ বক্সে সংরক্ষণ করেন। তিনি একবার লন্ডনে একটি সেমিনারে যোগদান করলেন। সেমিনার চলাকালীন তিনি একটি উচ্চ শিক্ষার সুযোগ পেলেন। এজন্য তাকে কিছু সনদের কপি দিতে হয়েছিল। তিনি কাজটি সহজেই করে ফেললেন। তাহলে দেখো, করিম সাহেব সনদগুলো কিভাবে পেলেন? তোমরা যদি উত্তরটির দিকে একটু খেয়াল করো, তোমরা যদি অনুচ্ছেদটির দিকে একটু খেয়াল করো, তাহলে হয়তো তোমরা বুঝতে পারছো যে এখানে ড্রপ বক্সের কথা বলা আছে। আমরা নেটওয়ার্কের ব্যবহার যেই অধ্যায়টিতে, অর্থাৎ যেই পাঠে আমরা আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে ড্রপ বক্স ব্যবহারের সুবিধা হচ্ছে তুমি তথ্য সুরক্ষিতভাবে সেখানে রেখে দিতে পারো। এটার জন্য তোমাকে ল্যাপটপ টানা হেঁচড়া করতে হবে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তুমি নির্দিষ্ট আইডি দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে তোমার তথ্যগুলো নামিয়ে নিতে পারবে। তথ্যের এখান থেকে হারানো বা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। অর্থাৎ কিভাবে এখন করিম সাহেব এই কাজগুলো করতে পারবেন? তার প্রধান কাজটি হচ্ছে ঘ নাম্বার, ইন্টারনেট ব্যবহার করে। ঘ,
ইন্টারনেট ব্যবহার করে। অবশ্যই তোমার আগে ইন্টারনেট সংযোগ দরকার। এরপরে দেখো 6 নম্বরে যে উত্তরটি আছে, ড্রপবক্স ব্যবহারের সুবিধা কি? এটি যে কোনো স্থানে খোলা যায় অবশ্যই, এতে তথ্য গোপন ও সংরক্ষিত থাকে অবশ্যই, সিডির মাধ্যমে বহন করা যায়। ড্রপবক্স ব্যবহারে সিডির মাধ্যমে তোমার বহন করার এখানে কোনো দরকারই নাই, কারণ এটি যে কোনো স্থানে খোলা যায় এবং তথ্য গোপন ও সংরক্ষিত থাকে। 6 খ হচ্ছে সঠিক উত্তর, 1 ও 2। এরপরে আমরা প্রশ্ন নাম্বার 7, 8 এবং 9 নিয়ে আলোচনা করব, যা তোমরা এতক্ষণে অনেক কিছু এই সম্পর্কে লিখে ফেলেছো। দেখো, তোমার বিদ্যালয়ে 10টি কম্পিউটার ও একটি প্রিন্টার ব্যবহারের নেটওয়ার্ক তৈরির জন্য একটি টপোলজি যুক্তি সহ সুপারিশ করো। তুমি যদি তোমার একটি নেট প্রিন্টার ও তার সাথে 10টি কম্পিউটারের যদি সংযোগ থাকে, তুমি যদি মনে করো যে প্রিন্টারটিকে তুমি ঠিক এইভাবে উল্লেখ করবে এবং তার সাথে ধরো আরো 10টি কম্পিউটারকে তুমি রাখছো, 10টি কম্পিউটারকে তুমি 10 ভাবে উপস্থাপন করতে চাও, সেই ক্ষেত্রে প্রিন্টারের সাথে কিন্তু প্রত্যেকটি কম্পিউটারেরই একটি সংযোগ রাখতে হবে তোমার, তাই না? কিন্তু এর সাথে মূলত কে সংযোগ স্থাপন করবে? এখন যদি আমি বলি যে মাঝখানে প্রিন্টার আছে এবং এগুলো সব এক একটি কম্পিউটার সংযোগ স্থাপন করা হলো এবং তার সাথে অবশ্যই একটি নির্দিষ্ট সার্ভার ব্যবহার করতে হবে, তাই না? সেই ক্ষেত্রে তোমরা যে কাজটি করতে পারো সেটা হলো যে তোমরা তোমাদের পাঠ্য বইয়ে যে ছবিটি দেয়া আছে, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 19-এর আলোকে তোমরা একটি ছবি অঙ্কন করতে পারো, যেখানে অবশ্যই তোমাদেরকে একটি সার্ভারের ছবি দিতে হবে। এই মোতাবেক তুমি একটি ছবি অঙ্কন করতে পারো এবং এর সাথে তুমি যে জিনিসগুলো রাখতে পারো সেটা হচ্ছে তুমি ট্রি টপোলজি ব্যবহার করতে পারো বা স্টার টপোলজি ব্যবহার করতে পারো। দুই ধরনের টপোলজি ব্যবহার করেই কিন্তু তুমি চিত্রটি অঙ্কন করতে পারো, কিন্তু তুমি সেই ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক হয় যে পৃষ্ঠা নম্বর 19-এর যে ছবিটি আছে এরকম একটি সার্ভার এবং প্রিন্টার দিয়ে তুমি 10টি কম্পিউটার আঁকার চেষ্টা করবে। কিন্তু কম্পিউটারগুলো যে দেখতে একই রকম হবে তা কিন্তু নয়। ক্লায়েন্ট বলতে এখানে যে কম্পিউটারের ছবি দেওয়া আছে অনেকটা এর মতো করেই আঁকার চেষ্টা করবে। এবং তুমি রিং টপোলজি ও স্টার টপোলজি দুটির সুপারিশই করতে পারো, যে কোনো একটি টপোলজি নিয়ে তুমি এখানে উল্লেখ করবে। এবার পৃষ্ঠা নম্বর 34-এর 8 নম্বর উত্তরটি দেখো, রাউটারের কাজ করার পদ্ধতি আলোচনা করো। আমরা জেনেছি যে রাউটারের প্রধান কাজ হচ্ছে রুট বা নির্দিষ্ট পথ দেখানো, এটি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশন। এটি সাধারণত কাজগুলোকে বিভিন্ন ডেটা প্যাকেটে ভাগ করে কাজগুলোকে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় পৌঁছে দেয়, তাই না? ঠিক একইভাবে এই উত্তরটিও তোমরা রাউটারের কাজের ধরন এটি তোমরা উল্লেখ করবে যে রাউটার শব্দটি আসলে কি, রাউটার কিভাবে কাজ করে এবং কিভাবে এটি তথ্য এক জায়গা থেকে আরেকটি জায়গাতে পৌঁছে দেয়। সেক্ষেত্রে তোমরা তোমাদের বইয়ের দুটি উদাহরণ আছে, সবচেয়ে সহজ উদাহরণ যেটি, সেই উদাহরণটিও চাইলে তোমরা উল্লেখ করতে পারো। এজন্য তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 28 ও 29-এর সাহায্য নিতে পারো। 28 ও 29 থেকে তোমরা উত্তরগুলি লিখতে পারো। এরপরে দেখো, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা স্থানান্তরের প্রক্রিয়া বর্ণনা করো। অর্থাৎ অপটিক্যাল ফাইবার বলতে কি বোঝো, এর ভিতর থেকেই তোমার কিছু উত্তরের অংশ চলে আসবে। যেমন দেখো, কাজের পদ্ধতি বলতে পৃষ্ঠা নম্বর 32 দেখো, পৃষ্ঠা নম্বর 32 অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু। অপটিক্যাল ফাইবার এক ধরনের সরু ও প্লাস্টিক কাচের তন্তু। অপটিক্যাল ফাইবার দিয়ে আলোক সিগন্যাল পাঠানো হয়, ঠিক যেমনই বৈদ্যুতিক তার দিয়ে বৈদ্যুতিক সিগন্যাল পাঠানো হয়। এরপরে দেখো, পৃষ্ঠা নম্বর 32-এর অপটিক্যাল ফাইবারের ভিতরে প্রথম থেকে শুরু করে দ্বিতীয় প্যারাটি, প্রথম প্যারা এবং দ্বিতীয় প্যারা দুটিই কিন্তু তোমাদেরকে লিখতে হবে। অর্থাৎ পৃষ্ঠা নম্বর 32-এর যেখান থেকে অপটিক্যাল ফাইবার শুরু হয়েছে ঠিক সেখান থেকে প্রথম এবং দ্বিতীয় প্যারাটি, অর্থাৎ বৈদ্যুতিক সিগন্যাল কিভাবে আরেকটি সিগন্যালে পরিণত হয় এবং অন্য সিগন্যালটি কিভাবে আবার এখানে ফেরত আসে, সেই কাজের সব প্রক্রিয়াটি কিন্তু তোমাদেরকে বর্ণনা করতে হবে।
আমি উত্তরটি আবার বলছি, পৃষ্ঠা নম্বর 32-এর দেখো মাঝ বরাবর অপটিক্যাল ফাইবার লেখা আছে। এখান থেকে ঠিক তোমরা উত্তরটি লিখবে, সেটি হলো অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু। অপটিক্যাল ফাইবার দিয়ে আলোক সিগন্যাল পাঠানো যায়, ঠিক যেমনই বৈদ্যুতিক তার দিয়ে বৈদ্যুতিক সিগন্যাল পাঠানো যায়। তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে এইসব ধরনের লাইনগুলো লিখবে না, কারণ যখন তোমরা উত্তর লিখবে এইসব কথাগুলো বাদ দিয়েই লেখার চেষ্টা করবে। এরপরে লিখবে যে অপটিক্যাল ফাইবারেরই পরের প্যারাটি থেকে শুরু করবে। বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোর সিগন্যালে পরিণত করা হয়, এরপর আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়, অপর প্রান্তের সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয়। তাহলে দেখো তিনটি কাজ এখানে হচ্ছে। প্রথমে হচ্ছে বৈদ্যুতিক সিগন্যাল, বৈদ্যুতিক সিগন্যাল যেটাকে আমরা পাঠাচ্ছি হচ্ছে আলোক সিগন্যালে। বৈদ্যুতিক সিগন্যাল প্রথমে যাচ্ছে আলোক সিগন্যালে, এরপর এই আলোক সিগন্যালটি আবার যাচ্ছে অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে। এবার আলোক সিগন্যাল কিন্তু অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে যাচ্ছে, অপটিক্যাল অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে যাচ্ছে এবং অবশেষে এই অপটিক্যাল ফাইবারটি কিন্তু আবার ফেরত যাচ্ছে বৈদ্যুতিক সিগন্যালের কাছে। তাহলে বৈদ্যুতিক সিগন্যাল প্রথমে আলোক সিগন্যালের কাছে আসছে, আলোক সিগন্যাল আবার অপটিক্যাল ফাইবারের ভিতরে যাচ্ছে, অপটিক্যাল ফাইবার এই সিগন্যালকে আবার পাঠিয়ে দিচ্ছে বৈদ্যুতিক সিগন্যালে। অর্থাৎ অপর প্রান্তের আলোক সিগন্যাল কিন্তু আবার পরিণত হয়ে যাচ্ছে এই বৈদ্যুতিক সিগন্যালে। এখান থেকে যখন বৈদ্যুতিক সিগন্যাল আলোক সিগন্যালে আসছে, আলোক সিগন্যাল থেকে অপটিক্যাল ফাইবারের সিগন্যালটি আসছে, অপর প্রান্তে কিন্তু যখন আবার কাজ হচ্ছে একইভাবে এটা কিন্তু আলোক সিগন্যাল থেকে আবার এর সাথে মিশে যাচ্ছে। তাহলে দেখো কাজের প্রক্রিয়াটি কিন্তু 2 থেকে 3টি ধাপে হচ্ছে। ঠিক এই প্রক্রিয়াটি তোমরা বর্ণনা করার চেষ্টা করবে। অর্থাৎ প্রথমে বৈদ্যুতিক সিগন্যাল আলোক সিগন্যালে যাচ্ছে, এর পরবর্তীতে দেখো আলোক সিগন্যালটি অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে, এই আলোক সিগন্যালটি অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে যাচ্ছে, এবার অপর প্রান্তে আবার এই আলোক সিগন্যালটি চলে যাচ্ছে বৈদ্যুতিক সিগন্যালে। তাহলে আশা করি এই প্রশ্নের উত্তরগুলি তোমরা বুঝতে পেরেছো এবং এই প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নিবে এবং আগামী দিন খাতাটি দেখানোর চেষ্টা করবে। উত্তরটি খুব গুছিয়ে সুন্দর করে লেখার চেষ্টা করবে এবং মনে রাখার চেষ্টা করবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী দিন আমরা নতুন অধ্যায় শুরু করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মনোযোগ সহকারে পড়ালেখা করবে। আল্লাহ।